গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ একাদশ পর্ব। দেখুন, আমিও তো তাই বলি, অমৃত তুল্য। আহা, যখন জেলের লপসি খেয়ে দিন কাটবে তখন আপনার ননদিনীর হাতের এই মোরলা মাছের ঝালের স্মৃতিতে মনটা কেঁদে কেঁদে উঠবে। থামো তো, সুবালা বকে ওঠে, সবসময় জেল জেল করো না। আহা, সইয়ে রাখছি, নচেত আচমকা ঘায়ে মূর্ছা টুর্ছা যাবেন। সুবালা বোঝে সব, তবু বলি তুমি চোর ডাকাত না খুনে গুন্ডা যে জেলে যাবে? তার থেকে কিছু কমও নয়। অম্বিকা কড়াই ডাল মাখা ভাতটা সপ সপ করে মুখে তুলতে তুলতে বলে, বরং বেশি। মাতৃভূমিকে মা বলা তো গুন্ডামির অধিক। সুবালা বলে, এই হলো শুরু। মেজবউ, তুই শোন বসে বসে, তোর মনের মতন প্রসঙ্গ। আমি বরং ততক্ষণ ওই রাবণের গোষ্ঠীর জলপানিগুলো গোছাই। সুবর্ণা আহত গলায় বলে, ও কি মিস ঠাকুরজি, নিজের ছেলেদের ওইসব বলতে আছে? সুবালা হেসে হেসে বলে, সত্যি কথা বলতে দোষ কি? রাবণের গোষ্ঠী ছাড়া আর কি? ভগবান এক মনে দিয়েছে, আমি এক মনে নিয়েছি, গোনাগুন্তি করিনি। জ্ঞানচক্ষু উন্মিলন হতে দেখি আধকুড়ির কাছাকাছি। উঠে চলে যায়। সত্যি কাজের তার অবধি নেই। তাছাড়া সুবর্ণ বসে থাকে বলে স্বস্তি থাকে একটু। বেটা ছেলে একা বসে খাচ্ছে, এটা তো আর হতে পারে না। সুবালা চলে যায়। অম্বিকা সুবর্ণর দিকে তাকিয়ে বলে, এই একটি মহিলা, একেবারে নির্ভেজাল। সুবর্ণ বলে, আপনার মতো মানুষের ধারে কাছে থাকতে থাকতে আপনি বিশুদ্ধ হয়ে যায় মানুষ। রোদে পোড়া রুক্ষ কালো শীর্ণ একটা ছেলে, তবু তাকে দেখলে সুবর্ণর মনটা আহ্লাদে ভরে ওঠে। অনেক উঁচু স্তরের মানুষ মনে হয় তাকে। মনে হয় কি সুন্দর, প্রশস্তি গাইতে ইচ্ছে করে। অম্বিকা বলে, সেরেছে, পুলিশে ধরে নিয়ে যাবে আপনাকে। একদিন হঠাৎ বলে বসল, আচ্ছা, শুনেছি তো আপনার 9 বছর বয়সে বিয়ে হয়েছিল। আর মনে করবেন না কিছু, দাদার শ্বশুরবাড়িটি যখন আপনার শ্বশুরবাড়ি, তখন সেখানেই স্থিতি। তবে এত সুন্দর করে কথা বলতে শিখলেন কেমন করে বলুন তো? সুবর্ণ বিমূঢ়ভাবে বলে, সুন্দর করে? হ্যাঁ, তাই তো দেখি, যা কিছুই বলেন বেশ বিদুষী বিদুষী লাগে। সুবর্ণ হেসে উঠে বলে, ও লাগে, যেমন পেতলকে অনেক সময় সোনা সোনা লাগে। অম্বিকা বলে, আপনার মতো পেতল যদি আমাদের এই সোনার বাংলার ঘরে ঘরে থাকতো, দেশ উদ্ধার হয়ে যেত, বুঝলেন? উদ্ধার হয়ে যেত। দেশ উদ্ধার? ব্যাস, এই খাতে এসে পড়ে আবেগের বন্যা। সুবর্ণর চোখে এসে যায় জল, মুখে ফুটে ওঠে দীপ্তি। সুবর্ণ খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতে বসে স্বদেশী ছেলেদের কথা, কি তাদের কার্যকলাপ, কি তাদের পদ্ধতি, কি বা তাদের সাফল্য। অম্বিকা হাসে, গলা নামিয়ে বলে, এমএস বৌদি, টিকটিকি পুলিশের মতো অত জেরা করবেন না। সব কথার উত্তর দেওয়া সম্ভব নয়, দেয়ালেরও কান আছে। সুবর্ণ লজ্জিত হয়, বলে, বড্ড ইচ্ছে করে সব জানি। তার মানে আপনি অনুভব করেন জিনিসটা? অম্বিকা বলে, বুঝতে পারেন পরাধীনতার গ্লানি কি, সেটাই আশ্চর্য করেছে আমাকে। সুবর্ণ উদ্দীপ্ত হয়, বলে, আশ্চর্যের কি আছে? পরাধীনতার যন্ত্রণা আমরা মেয়ে মানুষটা বুঝব না তো আর কে বুঝবে? আমরা যে চাকরেরও চাকরানি। রানী হতে হবে, অম্বিকা জোর দিয়ে বলে, মেয়েদেরও এসে হাত মেলাতে হবে। নেবেন? নেবেন আপনারা? সুবর্ণ আরও উদ্দীপ্ত হয়, মেয়ে মানুষকে নিতে রাজি আছেন আপনাদের দলে? দলে? অম্বিকা ধীর গলায় বলে, বলে কয়ে টিকিট কেটে দলে নেওয়া তো নয় বেশ বৌদি। যে আসতে পারবে এসেই যাবে। বৃষ্টি যখন পড়ে হাজার হাজার গাছের একটা পাতাও শুকনো থাকে না, কিন্তু পাতা ধরে ধরে ভেজাতে গেলে দেশ জাগবে, মেয়েদের মধ্যে আপনিই আসবে সেই প্রবল প্রেরণা, আপনিই দলে এসে পড়বে। করছে বই কি, অনেক মেয়েই দেশের কাজ করছে, কিন্তু থাকে আলোচনা।
সুবর্ণ হতাশ গলায় বলে, আলোচনাটুকু যদি করতে নেই তো কি করে এগিয়ে যাবে মেয়েরা? আমি যদি আজ বলি সে প্রেরণা আছে আমার? অম্বিকা আরও আস্তে আস্তে বলে, বুঝতে পারছি, অনুভব করছি আছে, কিন্তু আপনার পক্ষে অসম্ভব। আপনার ছেলে মেয়ে রয়েছে। সুবর্ণ হতাশ গলায় বলে, জানি, জানতাম, আমার যে সব দিক থেকে হাত পা বাঁধা তা জানি। অম্বিকা ব্যথিত দৃষ্টিতে তাকায়, তারপর সহসাই হেসে উঠে বলে, আপনাকে দলে নিই আর আমাদের মেজদা পুলিশ লেলিয়ে দিয়ে আমাদের জন্য ফাঁসির ব্যবস্থা করুক। ওনাকে তো দেখেই ভয় করছিল। সুবর্ণ ব্যঙ্গ হাসি হাসে বলে, কেন? খুব তো সুকান্তি সুপুরুষ। সে কথা কোনো কাজের কথা নয়। অম্বিকা বলে, বাইরে ভেতরে এক, এ আর কজনের হয়? আমাদের সঙ্গে একটা ছেলে আছে, তাকে দেখলে মনে হবে দাঁড় কাক, কিন্তু তার ভেতরটা চাঁদের মতো সুন্দর। সুবর্ণ খপ করে বলে বসে, আচ্ছা, আমাকে দেখলে আপনার কি মনে হয়? বাইরে ভেতরে দুরকম? অম্বিকা মাথা নিচু করে বলে, আপনার মতো মেয়ে আমি আর দেখিনি মেজবৌদি। শুধু এই ভেবে দুঃখ হয় আমাদের দেশের কত সম্পদের অপচয় হচ্ছে সর্বদা। আপনি যদি দেশের কাজে আসতে পারতেন। সুবর্ণ অভিমানে ফেটে পড়া মুখে বলে, ওসব আপনার মুখের কথা, এক কথায় তো নাকচ করে দিলাম। যার ছেলে মেয়ে ঘর সংসার আছে সে একেবারে পতিত হয়ে গেছে, এই তো কথা। এইভাবে সাড়া দিতে হলে যে সর্বস্ব পণ করতে হয় মেজবৌদি, সর্বস্ব ত্যাগ করতে হয়। তুমি কি ভাবো? আবেগের মাথায় হঠাৎ তুমি বলে বসে সুবর্ণ, তুমি কি ভাবো মেয়েরা পারে না তা? আমি এই বলে রাখছি, এই মেয়েদের কাছে একদিন মাথা হেঁট করতে হবে তোমাদের। বলতে হবে, একদিন যা করেছি অন্যায় করেছি, সত্যিই তোমরা শক্তিরূপিণী। অম্বিকা এবার মাথা তুলে বলে, আপনার কথা বেদবাক্য হোক। দেশ যেদিন এই কথা বলতে পারবে সেদিন দেশ এই অপমানের কুণ্ডু থেকে ঝেড়ে উঠবে। সত্যি ভাবুন, কি অপমান, কি অপমান! সমুদ্রের ওপার থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এক মুঠো লোক এসে এই এত কোটি লোকের উপর প্রভুত্ব করছে। তাই দেখছি বসে বসে আমরা আর নিঃশ্বাস ফেলছি। একসঙ্গে যদি সবাই রুখে উঠতে পারত, মেয়ে বলে নয়, ছেলে বলে নয়, দেশের সন্তান বলে। সুবর্ণ আরও ব্যগ্রভাবে কি বলতে যাচ্ছিল, অমূল্য এসে হাজির হয়, বলে, এই হয়েছে তো, জুটেছেন দুটি পাগলে। সুবর্ণ তো এখানে এসে খুব বার বেড়েছে। অমূল্যর সঙ্গে মুখোমুখি কথা বলে সে, বলে, পৃথিবীতে যা কিছু মহৎ কাজ তাই পাগলেরাই করে। যা কিছু বড় ঘটনা ঘটেছে তার মূল মানুষই হচ্ছে পাগল, বুঝলেন? অম্বিকা সপ্রশংস দৃষ্টিতে তাকায়। অমূল্য হেসে উঠে বলে, বুঝলাম, কিন্তু অম্বু, তুই যেন আবার তোর ওই মহৎ কাজের মধ্যে এই পাগলিটিকে টেনে নিতে চেষ্টা করিস নে, তাহলে আমার সেই গুন্ডা শালা এসে তোর মাথা ফাটাবে। অম্বিকা বোঝে দাদা তাকে সাবধান করছে। অম্বিকা জানে দাদার তাকে নিয়ে স্বস্তি নেই, তাই মৃদু হেসে বলে, সেই কথাই তো বোঝাচ্ছিলাম মেজবৌদিকে। তবে দেশের কাজ তো মাত্র একটাই নয়। বাইরে থেকে যেমন এই 200 বছরের পাপ ধ্বংস করতে হবে, ভেতর থেকে তেমনি আরো অনেক বছরের পাপ ধুয়ে সাফ করতে হবে। মেয়েদের মধ্যে চেতনা জাগানো একটা মস্ত কাজ মেজবৌদি। সে চেতনা জাগানো, তাদের বোঝানো কোনটা সম্মান কোনটা অসম্মান, বোঝানো শুধু খেয়ে পরে সুখে থাকাই মানুষের ধর্ম নয়। বোঝানো কেউ খেয়ে উপচে বসে থাকবে আর কেউ না খেয়ে মরবে, এটা ভগবানের নিয়ম নয়। এই পৃথিবীর অন্ন সবাই সমান ভাগ বাটোয়ারা করে খাবে, সবাই পৃথিবীর সন্তান। অমূল্য প্রশংসার গলায় বলে, বললি তো ভালো, শুনলামও ভালো, কিন্তু শুনছেটা কে? সুবর্ণ বলে, হ্যাঁ সেই কথাই বলছি, শুনবে কে? পাথরে কি সার আসে? আনতে হবে, অম্বিকা বলে। অসার পাথরে প্রাণ সঞ্চার করতে হবে, মাটি পাথরের বিগ্রহে যেমন প্রাণ প্রতিষ্ঠা। সুবর্ণ আস্তে আস্তে মাথা নাড়ে, বলে, চন্দ্র সূর্যের মুখ দেখলে রসাতল, পর্দার মধ্যে জীবন, তার আবার কাজ করবে, শিক্ষা নেই দীক্ষা নেই। ঠিক, অম্বিকা বলে, এই জন্যই আপনাকে আমার এত ভালো লাগে। আপনি সব বুঝতে পারেন।
এই দেখুন, গলদের ঠিক মূলটি বুঝেছেন আপনি। শিক্ষা, সকলের আগে চাই শিক্ষা। এই হতভাগা দেশের সব আছে, নেই খালি চোখের দৃষ্টি। সেই দৃষ্টি এনে দিতে হবে। আমার কোনো সুবিধে নেই, আমার হবে কি করে বললে চলবে না। মাটি কাটতে হয়, পাথর ভাঙতে হয়, তবে তো রাস্তা তৈরি হয়, তবে তো সেই রাস্তা দিয়ে জয়রথ চলে। ঠাকুরপো, সুবর্ণলতা ব্যাকুল গলায় বলে, জানো, এ কথা আমার মার কথা। আপনার মার কথা? অম্বিকা একটু আশ্চর্য হয়ে তাকায়। সুবর্ণ তেমনিভাবে বলে, হ্যাঁ, মার স্মৃতি আমার কাছে ক্রমশই ঝাপসা হয়ে আসছে, তবু এই কথাটা মনে আছে। মা বলতেন এই কথা। আমি জন্মাবার আগে মা মেয়েদের পাঠশালায় পড়াতে যেতেন। পড়াতে যেতেন? আপনার মা? অম্বিকা অবাক গলায় বলে, তাজ্জব তো, সে তো আরও আগের ব্যাপার, সমাজ আরও কড়া ছিল। তবু নিশ্চয়ই তিনি আরও শক্তিমতী ছিলেন। কতদিন হলো মারা গেছেন? সুবর্ণ শিউরে উঠে। সুবর্ণ তাড়াতাড়ি বলে, মারা যাননি, আছেন, কাশিতে থাকেন। আমার মায়ের কথা বলবো আপনাকে, আপনি পারবেন বুঝতে। অম্বিকা ধীরে বলে, বুঝেছি। এই মন আপনি কোথায় পেলেন ভেবে অবাক হতাম, এখন বুঝতে পারছি। অমূল্য বুদ্ধিমান, অমূল্য সমাজ সংসারের জীব, অমূল্য তার এই স্বদেশী ভাইটার জন্যে সর্বদাই চিন্তিত। তাই দুজনের এই বিমুগ্ধ ভাবটা তাকে অস্বস্তিতে ফেলে। সন্দেহ নেই এই মুগ্ধতা অতি পবিত্র, অতি নির্মল। তথাপি এ থেকেও বিপদ আসতে পারে, আশা অসম্ভব নয়। সুবর্ণ স্বদেশী করে ক্ষেপে উঠলেই তো সর্বনাশ। সুবর্ণ তার বাড়ির অতিথি। সুবর্ণ সম্পর্কে তাকে বেশি অবহিত হতে হবে। তাই অমূল্য বলে ওঠে, হ্যাঁ, মেজ বৌদির মা অন্য ধরনের ছিলেন, আমিও জানি কিছু কিছু, বলবো পরে। মা ভালো না হলে কি আর ছা ভালো হয়? কিন্তু বসে বসে গল্প করছিস, আজ তোর কাজ নেই? না, আজ বেরোবো না, আজ শরীরটা একটু আছে। অমূল্য আরেকটু বাঁধ দেয়, অন্তত ভাবে বাঁধ দিচ্ছি। বলে, তবে আর কি, কোটরে বসে পদ্য লিখগে। কিন্তু ফল বিপরীত হয়। এই উল্টো বাঁধে উপচে ওঠে নদীস্রোত। পদ্য? কবিতা লেখেন আপনি? চমকে ওঠে সুবর্ণ। আপনি নয়, আপনি নয়, একটু আগে তুমি বলেছেন। ওমা, কখন আবার? বলেছেন অজ্ঞাতসারে, তবে সেটাই বহাল থাক। আচ্ছা থাক তাই, আমি তো বড়ই। কিন্তু কথা চাপা দিচ্ছ তুমি, তুমি কবিতা লেখো? কই বলনি তো। অম্বিকা হেসে ওঠে, মাইকেলের থেকে সামান্য কম, তাই আর বলিনি। দাদার যেমন কাণ্ড, কবিতা লেখে। অমূল্য বলে, আহা কেন, লিখিস তো বাবু সেই ছেলেবেলা থেকেই। বুঝলেন মেজবদি, 12-13 বছরের ছেলে, দেশমাতা নিয়ে ইয়া বড় এক পদ্য। তা আপনার ননদিনী তার গুরুদেব দেওয়ারটির গুণগরিমার কথা সব বলেনি? তোলা আছে বোধহয় সে পদ্য আপনার ননদের কাছে, দেখবেন। আমি সব কবিতা দেখব ঠাকুরপো, তোমার কবিতার খাতা দেখাতে হবে। খাতা? অম্বিকা হেসে ওঠে, খাতা পাবো কোথায়? ছেঁড়া কাগজের ফালি হচ্ছে আমার ভাবের বাহন। হাতের কাছে যখন যা পেলাম তা তাই দেখব। কে তুলে রেখেছে? দেখো, তুমি আমায় ঠকাচ্ছ। বেশ তো, নতুন একটা লেখো। এই সেরেছে। দাদা বুঝতে পারছ, বিশ্বাস করছেন না আমার বিদ্যে, হাতে হাতে প্রমাণ চান। মোটেই না, আমি শুধু দেখতে চাই। তবে তো লিখতেই হয়। অম্বিকা হেসে ওঠে। দাদা আবার মাতালকে মদের বোতলের কথা মনে পড়িয়ে দিলেন। অমূল্য বলে, তবে যা, ঘরে বসে মাতাল হগে যা, চললাম আমি, ভীষণ কাজ। দুজনকে বিভোর হয়ে গল্প করতে দিতে অস্বস্তি বোধ করে অমূল্য, পাড়ার লোকের চোখের জন্যে। চোখগুলি তো ভালো নয়। সুবালার মতো সরল আর কজন আছে। ভাইকে এই ইঙ্গিতটা দিয়ে কাজে চলে যায় অমূল্য। অনুমান করতে পারে না খাল কেটে কুমির এনে গেল। অনুমান করতে পারল না ইঙ্গিতের মর্ম এরা বুঝবে না।
তার পাগলি শালাজো অম্বিকার সেই কোটরে গিয়ে উঠবে কবিতা হাতড়াতে। চাঁপার ধারণা ভুল ছিল না। বড় মেয়ে মল্লিকাকে স্রেফ ঘুষ দিয়েই নিজের দিকে টেনে এনেছিল উমাশশী। পুরো আস্ত এক টাকাই ঘুষ দিয়ে বসেছিল। ঝুঁটি বাঁধা মহারানী মার্কা টাকাটি কবে থেকে যেন তোলা ছিল লুকোনো একটি কৌটায়। সেটি দেখিয়েছিল মেয়েকে। ভীরু ভীরু গোপন অনুরোধ, চল না আমার সঙ্গে, দিয়ে দেব এটা। মল্লিকার লুব্ধ দৃষ্টি জ্বলে উঠেছিল বটে, তবু সে বেজার মুখে বলেছিল, আহা, তোমার সঙ্গে যাই আর তোমার ছেলে বইতে বইতে প্রাণ যাক আমার। বলেছিল, বলে দিব্যি পার পেয়েও ছিল। সাধে কি আর চাঁপা আড়ালে বলে, আমি যদি জেঠিমার মেয়ে হতাম 1000 গুণ ভালো হতো আমার। চাঁপার জেঠিমা এহেন অপমানেও জ্বলে ওঠে না, বরং আরও মিনতির গলায় বলে, ওখানে গিয়ে ছেলে বইতে হবে কেন রে? ওখানে কি আমাকে হেঁসেল সামলাতে হবে? শরদ্দির বাড়িতে কত ঠাকুর চাকর লোকজন। ঠাকুর চাকর লোকজন সমৃদ্ধ সেই বড়লোক মাস্তুতো মাসির বাড়ির লোভনীয় আকর্ষণে আর একবার মনটা টলে মল্লিকার। তবু অটল ভাব দেখায়, লোকজন তো লোকজন, তুমি তোমার সঙ্গে নিয়ে যেতে চাইলে ঠাকুমা তোমার গলা টিপে দেবে না? নিয়ে যেতে চাইলে? উমাশশী শিউরে ওঠে, আমি চাইব কি বল? তুই বলবি যে মন কেমন করছে। আহারে, লোকে যেন বিশ্বাস করবে। এবার উমাশশীর চোখের কোণে জলের আভাস দেখা দেয়। লোকে বিশ্বাস করবে না? মা ভাই বোনদের জন্য মন কেমন করাটা অবিশ্বাসের? মল্লিকা ঈষৎ অপ্রতিভ হয়, বলে, আর চাঁপি? চাঁপিকে যে তাহলে একলা যেতে হবে? চাঁপি আমার গায়ে ধুলো দেবে না? উমাশশী অতঃপর চাঁপির সম্পর্কে ঠাকুমার এক দেশদর্শিতার উল্লেখ করতে বাধ্য হয়। বলে, চাঁপাকে তো মা বুকে করে রাখবেন, যত টানত ওর ওপরই, দেখিস না? তোর অভাব ও টেরই পাবে না। চাঁপা সম্পর্কে যে মুক্তকেশীর কিঞ্চিত দুর্বলতা আছে সে কথা এরা সকলেই জানে, কিন্তু এমন স্পষ্টাস্পষ্টি আলোচনা হয় না কোনো দিন। উমাশশী নিরুপায় হয়েই আজ সে আলোচনা করে। এক একটা দিনের উদাহরণ দেখায়, যে উদাহরণে চাঁপা মল্লিকার ঝগড়া মেটাতে মুক্তকেশী মল্লিকাকে ধমক এবং চাঁপাকে পয়সা দিয়েছেন এমন বর্ণনা আছে। ঝগড়া তা হয় বই কি দুজনের, ভাবও যত ঝগড়াও তত। তা সে যাই হোক, শেষ পর্যন্ত মেয়েকে রাজি করাতে সক্ষম হয়েছিল উমাশশী এবং একপাল ছেলে মেয়ে নিয়ে রওনা দিয়েছিল। ব্যান্ডেলে মাস্তুতো দিদি শরৎশশীর বাড়িতে, যে সে দিদি নয়, দারোগা গিন্নি। কিন্তু 10টা ছেলে মেয়েকে নিয়ে প্রায় অপরিচিত মাস্তুতো ভগ্নিপতির সংসারে এলো কি বলে উমাশশী? সুবোধি বা পাঠালো কোন লজ্জায়? তার জীবন মরণের কাছে আবার লজ্জা। তাছাড়া আপাতত উমাশশীর মা সুখদা বঞ্ঝির বাড়িতেই বাস করছিলেন, অতএব মা যেখানে ছা সেখানে। শরৎশশী অবশ্য হৃষ্টচিত্তেই গ্রহণ করেছে মাসির মেয়েকে এবং তার বাহিনীকে, কারণ নিজের তার ষষ্ঠীর কৃপা নেই, অথচ ঘরে মা লক্ষ্মী উথলে পড়ছেন। এই উথলে ওঠা চেহারা আত্মজনকে দেখাতে পারাও তো একটা পরম সুখ। অবশ্য উমাশশীর ওপর একটু অভিমান তার ছিল, কারণ উমাশশীর যখন এ বছর আর বছর হচ্ছে তখন নিজে সে বন্ধাই, এ সত্য স্থিরীকৃত হয়ে গেছে। তখনও মাসির মারফত প্রস্তাব করেছিল উমির একটা ছেলেকে দত্তক দিতে। উমাশশী রাজি হয়নি। উমাশশী বলেছিল, এই প্রস্তাব শুনলে আমার শাশুড়ি আমায় বঁটি দিয়ে দুখানা করবেন। সুখদা বারবার বলেছেন, তা ভাবছিস কেন? লক্ষ্মীর ঘরের ছেলেটা সুখে থাকবে, রাজার হালে কাটাবে। তুমি বলো তবে শাশুড়িকে। আমি কেন বলে দোষের ভাগী হতে যাব বাবা? তোর শাশুড়ি বলবে দুঃখী মাগি হয়তো বঞ্ঝির কাছে ঘুষ খেয়ে বলছে। অতএব প্রস্তাবটা হয়নি। শরৎশশী তখন চিঠি লিখেছিল, বলেছিল, পাকাপাকি দত্তক না দিস, মানুষ করতে দে আমায় একটিকে। তোর 5টি আছে, আমার ঘর শূন্য। উমাশশী শিউরে উঠে ষাট করেছিল এবং মার কাছে কেঁদে ফেলে বলেছিল, শাশুড়ি হয়তো রাজি হবেন, আমি পারব না মা। যার কথা ভাবছি তার জন্যই বুক ফেটে যাচ্ছে।
সুখদা বিরক্ত হয়েছিলেন, বলেছিলেন, বুক তো ফাটছে, কিন্তু কি সুখেই বা রাখতে পেরেছ ছেলেপেলেকে? নেহাত মোটা চালের মধ্যেই আছে, অথচ শরতের পুষ্যি হলে। তা হোক মা, পারব না, গেরস্থ ছেলে গেরস্থ হয়েই থাক। ভগ্নদূতের বার্তা সুখদাকেই বহন করতে হয়েছিল, এবং মেয়ের দুর্মতিতে পঞ্চমুখ হয়েছিলেন তিনি বঞ্ঝির কাছে। তদবধি শরৎ শশী উমা শশীর প্রতি ক্ষুণ্ণ, অথচ মা ছেলে ছাড়ল না এটাকে ঠিক অপরাধ বলেও ভাবতে পারেননি। তবে যোগাযোগও রাখেনি। এবারে যখন মান খুইয়ে নিজেই এলো উমা শশী, খুশি হল শরৎ শশী, বলল, তবু ভালো যে দিদি বলে মনে পড়ল। তারপর খাওয়া মাখা আদর যত্নের স্রোত বহাল। সুখদা আড়ালে মেয়েকে বলেন, দেখছিস তো সংসার, তখন বুঝলি না আখের খোয়ালি, এখন ওর মন বদলে গেছে, বলে ভগবান না দিলে কার সাধ্যি পায়। তবে ফিসফিস করেন সুখদা, নজরে ধরাতে পারলে মেয়ের বিয়েতেও কিছু সুরাহা হতে পারে। এইসব প্রসঙ্গ অস্বস্তিকর, কিন্তু তদপেক্ষা অস্বস্তিকর জামাইবাবু করালিকান্তর পেশাটা। পুরুষ মানুষ সকালবেলা তাড়াহুড়ো করে স্নানাহার সেরে আপিস কাছারি যায়, সন্ধ্যের মধ্যে বাড়ি ফেরে, এই উমা শশীর জানা। মেজ দেওয়ার ব্যবসা না কি যেন করে বটে, তবু তারও আসা যাওয়া সুনিয়ন্ত্রিত। কিন্তু এ কি, না আছে আসা যাওয়ার ঠিক, না আছে নাওয়া খাওয়ার ঠিক। অর্ধেক দিন তো বাড়া ভাত পড়েই থাকতে দেখা যায়, খাওয়াই হয় না। এসে বলে, অসময়ের ভাত খাবো না, দুখানা লুচি দাও বরং। তখন আবার তাড়াহুড়ো পড়ে যায় লুচি রে আলুর দম রে করতে। আর শুধুই কি দিনের বেলা, হঠাৎ হঠাৎ রাত দুপুরে ঘুম ভেঙে দেখে আলো জ্বলছে, চাকর বাকর ছুটোছুটি করছে, শরদ্দি হাতে হাতে জিনিস নিয়ে ঘুরছে, আর জামাইবাবু পুলিশে ধরাচুড়ো আঁটছেন। চুপি চুপি দেখে জামাইবাবু বেরিয়ে যাচ্ছেন, একটা লালমুখ ঘোড়ার গাড়িতে গিয়ে উঠছেন, হারিয়ে যাচ্ছেন ঝিমঝিম করা নিকষ অন্ধকারের মধ্যে। দেখে শুনে উমা শশীর হাত পা ঝিমঝিম করে আসে। খামোখা উঠে নিজের ঘুমন্ত ছেলেমেয়েগুলোর গায়ে হাত দিয়ে দেখে, হয়তোবা গোনে, যেন হঠাৎ দেখবে একটা কম। বুকটা ছমছম করতে থাকে কি এক আশঙ্কায়। কেন যে এমন হয়? এমনিতে তো জামাইবাবু দিব্যি রসিক পুরুষ, শালি শালি করে ঠাট্টা তামাশাও করেন। মন ভালো থাকলে হাঁক ডাক করেন, ওহে বিরোহিণী গেলে কোথায়, একলা বসে শ্রীমুখচন্দ্র ধ্যান করছো বুঝি? কথা শুনে লজ্জায় মরতে হয়। ছেলে মেয়ে বড় হয়েছে, কিন্তু মন যখন ভালো থাকে না জামাইবাবুর, তখন কি রুক্ষ, মুখে কি কটু কুৎসিত ভাষা। চাকরদের গালাগাল দেওয়া শুনলে তো কানে আঙুল দিতে ইচ্ছে করে। শরৎ শশীও বাদ যায় না, তাকেও কাঁদিয়ে ছাড়েন। তাছাড়া এক এক সময়, বিশেষ করে রাতের দিকে, সহসাই যেন বাড়ির হাওয়া বদলে যায়। বাইরে বৈঠকখানায় নানারকম সব লোক আসে, দরজা বন্ধ করে কথাবার্তা হয়, কি যেন গোপন ষড়যন্ত্র চলতে থাকে। জামাইবাবু বাড়ির মধ্যে আসেন যান, স্ত্রীর সঙ্গে চাপা গলায় কি যেন বলেন, হয়তো সেই লোকগুলোর সঙ্গে বেরিয়ে যান। কোন রাত্রিরে যে ফেরেন টেরই পায় না উমা শশী। দিদি না খেয়ে বসে থাকলো না খেলো কে জানে। এমন গোলমেলে সংসার ভালো লাগে না উমা শশীর। মনেই যদি স্বস্তি না থাকে তো কি লাভ রাশি রাশি টাকায়, ভালো ভালো খাওয়া পরায়? সেই কথাই একদিন বলে বসে উমা। আর বলে মল্লিকার মুখে একটা কথা শুনে। মল্লিকা নাকি দেখেছে মেসোমশাই বাগানের ওধারে একটা লোককে মুখ বেঁধে চাবুক মেরে মেরে অজ্ঞান করে দিয়েছেন। আর সে নাকি চোর ডাকাতের মতন মোটেই নয়, ভদ্রলোকের মতন দেখতে। উমা শশী বলে বসে, যাই বলো দিদি, ও তোমার গেরস্তালি চাকরি বাকরি ভালো, টাকা গয়না কম থাকলেই বা কি, মনে শান্তি থাকে। জামাইবাবুর কাজটা বাপু ভালো নয়। সুখদা চমকে যান, আর চোখে বঞ্ঝির মুখের দিকে তাকান। দেখেন সেখানে দপ করে আগুন উঠেছে জ্বলে। হয়তো কথাটা বড় আঁতে ঘা লাগা বলেই, হয়তো নিজেও শরৎ শশী অহরহ ওই কথাই ভাবে। ধুধু মরুভূমির মতো জীবনের স্তব্ধ বালুভূমিতে যখন টাকার স্তূপ এসে পড়ে, তখন সে টাকাকে যে বিষের মতোই লাগে তার। বাড়িতে গোয়াল ভর্তি গরু,
রাশি রাশি দুধের ক্ষীর, ছানা, মিষ্টি খাবার তৈরি করে শরৎ শশী। যদি তার দুটো খায় তো 10টা বিলোয়। কোথা থেকে কে জানে বড় বড় মাছ এসে পড়ে উঠোনে। কাটলে যজ্ঞী হয়, সেই মাছ চাকর বাকরে খায় 3 ভাগ, কারণ পাড়ার লোককেও সর্বদা দিতে অস্বস্তি বোধ হয়। বাগানের ফল আসে ঝুড়ি ঝুড়ি, আম, কাঁঠাল, কলা, পেঁপে, এটা সেটা। এখন উমাশশী রয়েছে, তাই আদর হচ্ছে সেই ফলেদের, নচেত তো ফেলাফেলি। শরৎ শশীর গায়ে এবং বাক্সে গহনার পাহাড়, কিন্তু সুখ কোথায় তার? বরের মাইনে জানতে না পারলেও উমাশশীর বরের মাইনের চেয়ে কম বই বেশি নয়, এই জ্ঞান শরতের আছে। তবে কিসের টাকা এত লপচপানি করালিকান্তর? উপরিয়াই তো। আর দারোগার উপরিয়ায় কোন ধর্মপদ ধরে আসে? ভেতরে জ্বালা আছে শরৎ শশীর, তদুপরি জ্বালা আছে স্বামীর চরিত্র নিয়ে। কিন্তু সেসব তো প্রকাশের বস্তু নয়। উমাকে আর তার ছেলে মেয়েকে খাইয়ে মাখিয়ে দিয়ে থুয়ে চোখ ধাঁধিয়ে রেখে নিশ্চিন্ত ছিল। হঠাৎ দেখতে পেল নির্বোধ উমারও চোখ ফুটেছে। কিসে শান্তি, কিসে সুখ, সেটা ধরে ফেলেছে। অতএব শরৎ শশীর চোখে দপ করে আগুন জ্বলে উঠবে, এটাই স্বাভাবিক। শরৎ শশী সে আগুন চাপা দিতেও চেষ্টা করে না, বলে ওঠে, জামাইবাবুর কাজটা ভালো নয় না? তবে ভালোটা কার? চোর, ডাকাত, খুনে গুন্ডাদের? ওলো এই খারাপ কাজ করা লোকগুলো আছে বলেই এখনো রাজ্য চলছে, বুঝলি? নচেত অরাজক হয়ে উঠত। ভীতু উমাশশী ভয়ে কাঁটা হয়ে ওঠে, শিউরে উঠে বলে, তা বলিনি দিদি, বলছি জামাইবাবুর পক্ষে ভালো নয়। সময়ে না খাওয়া নেই, দিন রাতে জিরেন নেই, সদাই ভয় ভয়। হঠাৎ নিজেকে সংবরণ করে নেয় উমা, অলক্ষ্যে মার কাছে চিমটি খেয়ে। চিমটির সাহায্যে সতর্ক করে দিয়ে সুখদা নিজেই হাল ধরেন। না ধরে করবেন কি? বলতে গেলে শরৎ শশীর সাহায্যেই মোটামুটি দাঁড়িয়ে আছেন তিনি। বছরে 2-4 মাস তো থাকেনি তার কাছে। তাছাড়া বাকি সময়টা যেখানেই থাকুন, হাত খরচটা তো এখান থেকেই যায়। নেহাত নাকি বদলির চাকরি করালিকান্তর, তাই এক নাগাড়ে থাকা হয় না। ব্যান্ডেলে বদলি হয়ে এসে পর্যন্ত আছেন। এখানে যত বড় কোয়ার্টার, তত বড় বাগান, তত লোকজনের সুবিধে, এলাহি কাণ্ড। এর অধিকারিণীকে চটাবেন? হাল অতএব ধরতেই হয়। ধরেন, বলে ওঠেন, আগে কি এমন ভয় তরাস ছিল? না এত খাটুনি ছিল? সোজাসুজি চুরি ডাকাতি খুন খারাপি হতো, সোজাসুজি ব্যবস্থা ছিল। এই পোড়ার মুখো স্বদেশি ছোঁড়াগুলো যে উৎপাত করে মারছে, গুলি বারুদ করে ব্রিটিশ রাজত্ব উড়িয়ে দেবে, ভদ্রলোকের ছেলে হয়ে ডাকাতি করবে, এইসবের জ্বালাতেই বাছার নাওয়া খাওয়া নেই। লক্ষ্মী ছাড়া ছোঁড়াদের না হয় মা বাপ নেই, পুলিশ বেচারাদের তো ঘরে বউ ছেলে আছে। স্বদেশী স্বদেশী এই শব্দটা অনবরতই কানে আসে বটে উমাশশীর, কিন্তু স্বদেশী ছোঁড়াদের গুণাগুণ কি, তাদের কার্যকলাপ কি, তা নিয়ে মাথা ঘামাতে যায়নি কোনোদিন। তাই আজ একটু থতমত খায়, ভয়ে ভয়ে বলে, রাগ করো না শরদ্দি, এত কথা তো জানি না, তাই বলছিলাম। না, রাগের কি আছে? উদাস গলায় শরৎ শশী বলে, আগেকার আমলে চোরের পরিবার ভয়ে কাঁটা হয়ে থাকতো বর কখন ধরা পড়ে, আর এখন পুলিশের পরিবারকে সশঙ্কিত হয়ে থাকতে হয় বর কখন মারা পড়ে, এই আর কি। কাজটা ভালো নয় এক পক্ষে বলেছিস ঠিকই। নিঃশ্বাস ফেলে শরৎ শশী। হয়তো উমার কুণ্ঠা, লজ্জা, ভয় দেখে মায়া হয়, তাই আগুনটা সামলে নেয়, বলে, প্রাণ হাতে করে থাকা। এই যে রাত বিরেতে বেরিয়ে যাচ্ছে মানুষ, যাচ্ছে তো সাপের গর্তে হাত দিতে, বাঘের গুহা খুঁচাতে, ফিরবে তার নিশ্চয়তা আছে? তবু বুকে বেঁধে থাকতেই হবে, কর্তব্য তো করতেই হবে। ইংরেজের রাজত্বটা তো লোপাট হতে দেওয়া চলে না। সুখদা ফোড়ন কেটে ওঠেন, কার অন্ন খাচ্ছিস, কার হাতে ধন প্রাণ, তা ছোড়ারা ভাবছে না গো। কই পারছিস গোরাদের সঙ্গে? শয়ে শয়ে তো জেলে যাচ্ছিস, পুলিশের লাঠিতে মুখে রক্ত উঠে মরছিস, তবু হায়া নেই। রক্ত ওঠার কথায় শিউরে উঠে উমা, আসতে বলে, জামাইবাবুর হাতে ধরা পড়েছে কেউ? পড়েনি?
শরৎ শশী দৃপ্ত গলায় বলে, গাদা গাদা। তোর জামাইবাবু বলে, আমি গন্ধ পাই, সমুদ্রের তলায় লুকিয়ে থাকলেও টেনে বার করতে পারি। উমা একটা নিঃশ্বাস ফেলে। জামাইবাবুর কর্মদক্ষতায় খুব বেশি উৎসাহ বোধ করে না। হলেই বা স্বদেশী ছোঁড়া, মা বাপের ছেলে তো বটে। আর এই সূত্রে তার মেজজায়ের কথা মনে পড়ে যায়। স্বদেশী শব্দটার উপর যার প্রাণ ভরা ভক্তি, অথচ আসলে ওই শব্দটা যে ঠিক কি তাই ভালো করে জানে না উমা। মানুষ না জিনিস নাকি কোনো কাজ, কে জানে, ঠিক ধরা যায় না। মেজ বউকে জিজ্ঞেস করতেও ভয় করেছে। ওসব কথায় এমন চড়ে ওঠে, এমন বিচলিত হয়, দেখলেও ভয় করে। উমা ভাবে, থাকগে, জেনেই বা কি হবে, আদার ব্যাপারই জাহাজের খবরে দরকার কি। কিন্তু এখানে এসে জামাইবাবুর কার্যকলাপ দেখে মনে হচ্ছে একটু বুঝি জানা বোঝা ভালো। তাহলে এমন অন্ধকারে থাকতে হয় না, বুঝতে পারা যায় কোনটা পাপ কোনটা পুণ্যি। সুখদা সগৌরবে বলেন, শুনলি তো? সুখদার কথায় শরৎ-শশী সচেতন হয়, বলে, থাক মাসি ওসব কথা, দেশের সর্বনাশ যে আসন্ন তা বোঝাই যাচ্ছে। গোরারা একবার খেপলে কি আর রক্ষে থাকবে? তবে যারা কর্তব্যনিষ্ঠ, যারা ব্রিটিশের নেমুক খাচ্ছে, তারা মরবে তবু নেমুক হারামি করবে না, এই হচ্ছে সার কথা। তাতে প্রাণ চলে যায় যাক। কিন্তু এটাই কি শরৎ-শশীর প্রাণের কথা, নাকি সে শাক দিয়ে মাছ ঢাকে, কথা দিয়ে মুখ বন্ধ রাখে? ওই নির্বোধ উমাটা একেই দশমাতা হয়ে অহংকারে মরছে, তারপর যদি টের পায় শরৎ-শশীর যা কিছু চাকচিক্য সবই ভুয়ো, যা কিছু আলো জোনাকির আলো, তাহলে আর রইল কি? তা যতই শরৎ-শশী তার ভাগ্যকে আড়াল করুক, ছোট ছেলে মেয়েগুলোর চোখ এড়ায় না। তারা মহোৎসাহে খবর সন্ধান করতে থাকে। তারা টের পেয়ে যায় মেসমশাই যাদের সঙ্গে চুপি চুপি কথা কন তারা হচ্ছে গোয়েন্দা। যেখানে যেখানে ওই স্বদেশী গুন্ডারা লুকিয়ে আছে সেখানের সন্ধান এনে দেয় ওরা। মেসমশাই তখন ছোটেন সেখানে। সেই ছেলেদের চাবুক মারতে মারতে পিঠের ছাল তোলেন, লাথি মারতে মারতে পেট ফাটান, ধরে ধরে নিয়ে গিয়ে জেলে পড়েন। ভীষণ একটা উত্তেজনা অনুভব করে ওরা। নেহাত ছোট পাঁচটাকে বাদ দিলেও বাকি কজন আলোচনায় অংশগ্রহণ করতে পারে। আর সেই সূত্রে পাকা মেয়ে টেপি একটা প্রখর সত্য দাদা দিদিদের সামনে ধরে দেয়। মেজখুড়ি যদি টের পায় আমরা পুলিশের বাড়িতে আছি, মেজখুড়ি আর ছোবে না, আমাদের কথাই কইবে না। চমকে যায় তার দাদা দিদিরা, বলে, তাই তো রে, টেপি তো ঠিক বলেছে। বারে, আমরা বুঝি ইচ্ছে করে পুলিশের বাড়িতে আছি, বলল একজন। আরেকজন চিন্তিতভাবে বলে, তা বললে কি হবে, মেজখুড়ির রাগ জানিস তো, তার উপর আবার শুধু পুলিশ নয়, স্বদেশী মারা পুলিশ। মেজখুড়ি রাগ করল তো বয়ে গেল, এই কথা ওরা ভাবতেই পারে না। মেজখুড়ির অপ্রসন্নতা সে বড় ভয়ঙ্কর দুঃখবহ। অবশেষে ওরা ঠিক করল বলা চলবে না, দরকার কি রাগিয়ে মেজখুড়িকে। মল্লিকা নিঃশ্বাস ফেলে বলে, মার জন্যেই এটি হলো আমার। চাপির সঙ্গে ঠাকমার সঙ্গে চলে যেতাম, চুকে যেত, তখন বলল, ছেলে সামলাতে হবে না রে। মার ভঙ্গির অনুকরণ করে মল্লিকা। আমাকে তো আর হেসেল সামলাতে হবে না ওখানে। এখন দেখছিস তো, রাত দিন কাঁথা বদলা, নেতা কেচিয়ান, দুধ খাইয়ে দে। কেন যে এতগুলো ছেলে মেয়ে হয় মানুষের? ছোট খুঁড়ির বেশ, শুধু বুদো, ব্যাস। হঠাৎ মল্লিকার ভাই গৌর হেসে বলে ওঠে, তাহলে তার তোকে জন্মাতেই হতো না, শুধু আমি, ব্যাস। তুই, নিতাই, রামু, টেপি, টগর, ফুটি, পুঁচকে, খোকা, খুকি সবাই পড়ে থাকতো ভগবানের ঘরে। এটা অবশ্য খুব একটা মনোপুত হল না মল্লিকার। মল্লিকা জন্মায়নি, সেটা আবার কেমন পৃথিবী। অনেক আলোচনান্তে অবশেষে কিন্তু স্থির হয় মেজখুড়ির কাছে কিছুই গোপন করা চলবে না। কারণ মেজখুড়ি পেটের ভেতরকার কথা টের পায়, স্পষ্টই তো বলে, আমার একটা দিব্য চক্ষু আছে বুঝলি, তোরা কে কি লুকোচ্ছিস সব বুঝতে পারি। মিথ্যে কথায় বড় ঘেন্না মেজখুড়ির, অতএব বলা হবে। তবে এটাও জোর করে বোঝাতে হবে
তাদের কি দোষ? তারা তো ইচ্ছে করে মাসির বাড়ি বেড়াতে আসেনি। হঠাৎ একসময় শরৎ শশীর নজরে পড়ে সব কটায় মিলে কি যেন গোপন ষড়যন্ত্রে লিপ্ত। এসে ভুরু কুঁচকে বলে, কি করছিস রে তোরা? ওরা অবশ্য চুপ। শরৎ শশী বিস্মিত হয়, বারবার প্রশ্ন করে এবং সহসাই বিশ্বাসঘাতক টেপি বলে ওঠে, মেসোমশাই পুলিশ তো, সেই কথাই হচ্ছে। দাদা দিদিদের সব ইশারা ব্যর্থ হয়, চিমটি কাটা বিফলে যায়। শরৎ শশী যখন কঠিন গলায় বলে, পুলিশ তো কি হয়েছে, তখন টেপি বলে ওঠে, স্বদেশী মারা পুলিশ খুব বিচ্ছিরি তো। মেজখুড়ি যদি শোনে আমরা এই বাড়িতে আছি, তাহলে আর ঘেন্নায় ছোবে না আমাদের, তাই মেজখুড়িকে বলা হবে না। মেজখুড়ি? শরৎ শশী শুধু এইটুকুই বলতে পারে। টেপি মহোৎসাহে বলে, হ্যাঁ, মেজখুড়ি যে স্বদেশী ভক্ত জানো না, পুলিশকে ঘেন্না করে, সাহেবকে ঘেন্না করে। শরৎ শশী মুহূর্তকাল স্তব্ধ হয়ে থাকে, তারপর সহসাই কঠোর গলায় বলে ওঠে, বেশ, তবে থাকতে হবে না পুলিশের বাড়ি, চলে যা নিজেদের ভালো বাড়িতে, আজই যা। স্বাধীনতা পরাধীনতা নিয়ে যে যেখানে মাথা ঘামাক, সত্যিকার স্বাধীনতা যদি কেউ পেয়ে থাকে তো পেয়েছে সুবর্ণলতার ছেলেমেয়েরা পিসির বাড়ি এসে। রাত দিন অনেকগুলো রক্তচক্ষুর তলায় থাকতে থাকতে ওরা জানত না মুক্তির স্বাদ কি, স্বচ্ছন্দচারণের সুখ কি। কারণে অকারণে হঠাৎ আচমকা কেউ ধমকে উঠবে, এমন আশঙ্কা নিয়েই তাদের জীবন। বিশেষ করে সেজো কাকা। ছেলেপুলেকে একবার একটু হুড়োহুড়ি করতে দেখলে বা একবার তাদের একটু হেসে উঠতে শুনলেই তিনি সেই ছেলেপুলের পেটের পিলের চমকে দিয়ে হাঁক দেবেন, কে ওখানে, আই শুনে যায় এদিকে। ব্যাস, তাতেই এমন কাঁপুনি ধরে যায় যে এদিকে আসবার ক্ষমতা আর থাকে না। অতএব সেই না আসার অপরাধেই ৮২ সিক্কা, মোগলাই গাট্টা, রাম চিমটি, শ্যাম চিমটি ইত্যাদি করে অনেক কিছুরই স্বাদ পেতে হয়। সুবর্ণলতা তার ছেলেদের মারে না বলেই বোধ করি সুবর্ণলতার ছেলেদের মারবার জন্যে এত হাত নিষ্পিস করে সেজো কাকার। মা ঠ্যাঙায় না ছেলেদের, এমন মেম সাহেবিয়ানা অসহ্য বলেই হয়তো সেজো কাকা মায়ের সেই মেম সাহেবিয়ানার শোধ নেন। ভাগ্নের গায়ে হাত তুলতে না হয় হাত কাঁপে, ভাইপুর গায়ে হাত তোলায় তো সে আশঙ্কা নেই। সেই আবহাওয়া থেকে এসে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে ওরা। কাদামাটি, খড়, বাঁশ, পাতা, লতা নিয়ে যত রকম খেলা তা সব খেলছে পিস্তুত ভাই বোনেরার সঙ্গী। কিন্তু আসল মজা হচ্ছে এখানে এসে অবধি শুধু পিস্তুত দাদা দিদিরাই নয়, আরও একজন তাদের খেলার মহোৎসাহী সঙ্গী। তিনি হচ্ছেন মা। হ্যাঁ, মা। সুবর্ণলতা তার বয়স এবং পদমর্যাদার ভার ফেলে সমবয়সিত্বে নেমে আসে, রীতিমতো যোগ দেয় খেলায়। যেমন ছেলেরা উঠোনের মাঝখানে দুদিকে দুটো পুকুর কেটে মাঝখানে একটা সাঁকো বানাবে, অথচ জুত করতে পারছে না, কঞ্চি আর বাঁখারি নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। সুবর্ণলতা এসে পড়ে এবং একগাল হেসে বলে ওঠে, আমায় যদি তোদের খেলায় নিস তো আমি করে দিতে পারি। মাকে নেওয়া না নেওয়া আবার একটা কথা নাকি? ছেলেরা কৃতার্থমানা হয়ে বলে ওঠে, তুমি আসবে? বললাম তো যদি নিস। নেব নেব, এসো তুমি খেলতে। অতপর নেমেই আসে সুবর্ণলতা, নেমে আসে শিশুর খেলা ঘরে। তোড় জোড় দেখে কে, এই একটা বাঁশ নিয়ে আয় দিকিনি, এই একটা বড় দেখে গাছের ডাল নিয়ে আয় দেখি, 4টে বুনু ফুলের চারা আনতে পারিস, আলাদা একটু বাগান করব। এমন সব ফরমাস করে সুবর্ণলতা, আর সেই আদেশ পালন করে ধন্য হয় ছেলেরা। মা এক মুখ হাসছেন, মা সহজ হালকা স্রোতে গা ভাসাচ্ছেন। এর থেকে আনন্দের আর কি আছে? তা আজও সেই আনন্দ দিতে এলো সুবর্ণলতা। ওরা কৃতার্থমন্য হয়ে এগিয়ে আসে। সুবর্ণলতা বড় ছেলের দিকে তাকিয়ে বলে, খেলবো তোদের সঙ্গে, কিন্তু একটা শর্তে। সুবর্ণলতার মুখটা আলো আলো দেখায়। তারপর মাটি মাখতে মাখতে আসল কথাটি বলে সুবর্ণলতা, আমায় তোদের অম্বিকা কাকুর বাড়িতে একবার নিয়ে যাবি? অম্বিকা কাকুর বাড়ি? পরস্পর দৃষ্টি বিনিময় করে হেসে ওঠে। অম্বিকা কাকুর বাড়ি? সে তো ওইটা, ওখানে আবার নিয়ে যাওয়া কি? অর্থাৎ ওটা আবার একটা নিয়ে যাবার জায়গা নাকি? সুবর্ণলতাও কি তা জানে না?
তবু সুবর্ণলতা তার ছেলের সাহায্য প্রার্থনা করে। একা ফট করে যেতে পারে না তো, শুধু একটা পুরুষ ছেলের নির্জন ঘরে যাওয়া। ছেলে একটা সঙ্গে থাকাই ভালো। তাই কৌতুক কৌতুক মুখ করে বলে, তা জানি রে বাপু, তবু চল না, মানে খেলার শেষে। আজকের খেলা একটা সত্যিকার বাড়ি তৈরি। গতকাল অনেক মাটি মেখে ছোট ছোট চৌকো চৌকো ইট তৈরি করে রেখেছিল। আজ সেইগুলো জুড়ে জুড়ে সত্যিকারের পাকা বাড়ি করা হবে। প্ল্যান সে তো মাথাতেই আছে। ছোট ছোট সেই ইঁটগুলো রোদে ভাজা ভাজা হয়ে শক্ত হয়ে গেছে। সুবর্ণলতা সেগুলোই নাড়তে নাড়তে বলে, এই ঠিক কাজ করছিস। ইট তৈরি করে তবে বাড়ি বানানো খুব ভালো, মজবুত হয়, কারণ শুধু কাদার দেওয়াল নেতিয়ে পড়ে। তারপর ইঁটের পর ইঁট সাজিয়ে দেওয়াল তুলে দেয় সুবর্ণ ওদের। তৈরি হয় শোবার ঘর, খাবার ঘর, রান্নাঘর, ভাঁড়ার ঘর, ঠাকুর ঘর। ভানু পুলকিত গলায় বলে, মা, কি রে, তুমি বুঝি 8 জন্মে মিস্ত্রি ছিলে? সুবর্ণ হেসে ওঠে, তা ছিলাম হয়তো। তারপর সুবর্ণ কাদামাটির হাত ধুতে ধুতে বলে, এইবার তবে চল। চলো। অকৃতজ্ঞ ভানু অনিচ্ছা মন্থর গতিতে চলে। এইমাত্র মা তাদের বাক্যদত্ত করিয়ে নিয়েছে। তাই নচেত কে চায় এই খেলা ফেলে অম্বিকা কাকার বাড়ি যেতে, যে অম্বিকা কাকাকে নিত্য দেখতে পাওয়া যায়? তবু চলে। সুবর্ণলতাও যায়। সুবর্ণলতার বুকটা দূর দূর করে, মনটা ভয় ভয় উত্তেজিত উত্তেজিত, যেন বিরাট এক অভিযানে বেরিয়েছে সে। কবিতার সন্ধানে অম্বিকার বাড়িতে এসে হাজির সুবর্ণলতা। সংসার জ্ঞানহীন অম্বিকাও কিঞ্চিত বিপন্ন না হয়ে পারে না, এতটা সেও আশা করেনি। বারে বারে তাই বলতে থাকে, কি মুশকিল বলুন তো, আপনি নিজে এলেন, হুকুম হলে গন্ধমাদন পর্বতটাই বয়ে নিয়ে যেতাম। তারপর হেসে ফেলে বলে, অবশ্য তারপর নিশ্চয় হতাশ হতেন, বিশল্যকরণীর চিহ্ন খুঁজে পেতেন না। কিন্তু কি পেত আর কি না পেত সে কথা ভাবতে বসছে না সুবর্ণলতা। সুবর্ণলতা রুদ্ধ নিঃশ্বাসে আর দুরন্ত আবেগে একটা ধূলি ধূসরিত শেলফের মধ্যে রাখা প্রায় জঞ্জাল সদৃশ্য কাগজের স্তূপ হাতড়াচ্ছে। প্রকাণ্ড শেলফটার তাকে তাকে নেই হেন জিনিস নেই। খবরের কাগজের কাটিংয়ের ফাইল, ইংরেজি বাংলা নানা পত্রিকার সম্ভার, গোছা গোছা প্রবন্ধের পাণ্ডুলিপি, ক্যালেন্ডার, হ্যান্ডবিল, চিঠিপত্রের রাশি, কি নয়। এর মধ্যে থেকে কবিতা উদ্ধার করতে হবে, তাও খাতায় নয়, খুচরো কাগজে লেখা। সুবর্ণলতা সব উল্টোতে থাকে। অম্বিকা ব্যস্ত হয়ে বলে, দেখছেন তো কি অবস্থা, সৃষ্টির আদি থেকে ধুলো জমে চলেছে, পরপর কেবল চাপানোই হয়, নামানো তো হয় না কোনো দিন। পদ্ম এই জঙ্গলের মধ্যে রাখো কেন? ক্ষুব্ধ আবেগে বলে সুবর্ণলতা। পদ্মই বলে, কবিতা বলতে হয়, বললে ভালো শোনায়, অত খেয়াল করে না। অম্বিকা হেসে ফেলে, রাখি না তো, ফেলি। কোনো কিছু ফেলার পক্ষে জঙ্গলই শ্রেষ্ঠ জায়গা। অম্বিকাদের বাড়িটি জ্ঞাতিদের সঙ্গে সংশ্লিষ্ট বড় বাড়ির ভগ্নাংশ নয়, ছোট্ট একটু একতলা, সম্পূর্ণ আলাদা। অম্বিকার বাবা জ্ঞাতিদের থেকে পৃথক হয়ে আমজাম কাঁঠালের বাগানের ধারে এই ছোট বাড়িখানি করিয়েছিলেন। অম্বিকার মা বেঁচে থাকতে ছবির মতো করে রাখতেন বাড়িটিকে, রাখতেন ধুলি মালিন্য শূন্য করে। কিন্তু ছেলের ঘরের এই শেলফটিতে হাত দেওয়ার জো ছিল না তার। হাত দিলেই নাকি অম্বিকার রাজ্য রসাতলে যেত। এখন সারা বাড়িতেই ধুলো। সুবালা অথবা তার মেয়েরা এক আধ দিন এসে ঝাড়মোছা করে দিয়ে যায়। অম্বিকা বকাবকি এবং ঝাঁটা কাড়াকাড়ি করে, ব্যাস। কিন্তু সুবর্ণর তো ধুলোর দিকে দৃষ্টি নেই। সে ধুলোর আড়াল থেকে মানিক খুঁজছে। আরও সেই খোঁজার সূত্রে পেয়ে যাচ্ছে অনেক মণিরত্ন, কত বই, কত পত্রিকা। ইস, ভাগ্যি সেখানে এলো সুবর্ণ। ঠাকুরপো, এত বই তোমার, কই বলনি তো? অম্বিকা অপ্রতিভ হাস্যে বলে, বই দেখে এত খুশি হবেন জানি না তো। জানো না? বাহ। সুবর্ণ বলে ওঠে, আমি কিন্তু এগুলো সব পড়ব, রয়েছি তো এখনো, পড়ে নেব তার মধ্যে। অম্বিকা হাসে, পড়লে তো বেঁচে যায় ওরা, ধুলোর কবরের মধ্যে পড়ে আছে, উদ্ধার হয় তার থেকে। সুবর্ণ দীপ্ত প্রসন্ন মুখে বই বাঁচতে থাকে।
এবং বেছে বেছে প্রায় গন্ধমাদনী করে তোলে। আলো জ্বলা মুখে বলে, এই আলাদা করা থাকলো, কিছু কিছু করে নিয়ে যাব, আবার পড়ে পড়ে রেখে যাব। অম্বিকা বলে, জিনিসগুলো এত অকিঞ্চিতকর যে বলতে লজ্জা করছে। রেখে না গেলেও ক্ষতি নেই, নিয়েই রাখতে পারেন। রাখলে ওই মলাট ছেঁড়া ধুলো মাখা কাগজপত্রগুলো কৃতার্থ হয়ে যায়। সুবর্ণ এবার হাসি মুখে বলে, অতই কাজ নেই, একবার পড়তে পেলেই পড়তে যাই। এতদিন রয়েছি জানি নাকি, জানলে তো রোজ এসে হানা দিতাম। উফ, আজও যাই ভাগ্যিস এসেছিলাম। আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে সুবর্ণলতার চোখ মুখ সর্বাবয়ব। অম্বিকা সুবর্ণলতার মা সত্যবতীকে দেখেনি, তাই সহসা অনুভব করতে পারে না এই আলোর উৎস কোথায়। অম্বিকা অবাক হয়, অম্বিকা বোধ করি অপ্রতিভ হয়। যেন সুবর্ণলতা যে এতদিন টের পায়নি অম্বিকার ঘরের শেলফে 4টি মলাট ছেঁড়া সেলাই ঢিলে পত্রিকা আছে, সেটা অম্বিকারই ত্রুটি। এই অপ্রতিভ মুখে বলে, আমারই উচিত ছিল আপনাকে দিয়ে আসা। সুবর্ণলতা সরল আনন্দে হেসে ওঠে, ওমা, তুমি কি করে জানবে যে তোমাদের মেজ বৌদি এমন বই হ্যাংলা? কিন্তু তা তো হলো, যার জন্য এলাম তার কি? তোমার পদ্যের খাতা কোথায়? কি মুশকিল, বললাম তো খাতা টাতা নেই। কদাচ কখনো প্রাণে জাগলো কিছু, হাতের কাছে যা পেলাম তাতেই লিখলাম, তারপর কোথায় হারিয়ে গেল। কখন না, তুমি ঠকাচ্ছ। আরে না, বিশ্বাস করুন। অম্বিকা হাসে, এই যে তার সাক্ষী। হঠাৎ বালিশের তলা থেকে টেনে বার করে কয়েক টুকরো বালির কাগজ। হেসে হেসে বলে, কাল রাত্রে হচ্ছিল খানিকটা কবিত্ব। কই দেখি দেখি। সুবর্ণ পুলকিত মুখে হাত পাতে, অম্বিকার চৌকির ওপর রাখে, হেসে বলে, যা হস্তাক্ষর, তার উপর আবার কাটাকুটি। সুবর্ণ অবশ্য ততক্ষণে টেনে নিয়ে দেখেছে, এবং হস্তাক্ষর সম্বন্ধে যে অম্বিকা অতি বিনয় করেনি তা অনুভব করেছে। তাই কুণ্ঠিত হাস্যে বলে, বেশ, তবে তুমি পড়ো। সুবর্ণলতা অবোধ বইকি। প্রস্তাবটা যে অশোভন, অসামাজিক, এ জ্ঞান হয় না কেন তার? হলেই বা পাঁচটা ছেলে মেয়ের মা। তবু বয়স যে তার আজও 30-এ পৌঁছয়নি এ খেয়াল নেই। একটা সম্পূর্ণ অনাত্মীয় যুবা পুরুষের একক গৃহে এসে বসে তার মুখে কবিতা শুনতে চাওয়ার কথা উচ্চারণ করল সে কি করে? আর অম্বিকা, সেও কি গ্রাম বাংলার ছেলে নয়? হয়তো এ একটা নতুন উত্তেজনা বলেই লোভটা সামলাতে পারছে না। তা লোভই, লেখে সে ছেলেবেলা থেকেই, কিন্তু তার কবিতা সম্পর্কে কে কবে আগ্রহ দেখিয়েছে? কে কবে এমন আলো ভরা উৎসুক মুখ নিয়ে তাকিয়ে থেকেছে শোনাও বলে? তাছাড়া আর 5 জনের থেকে তফাৎ বই কি অম্বিকা। তার পরিমণ্ডলে একটা নির্মল পবিত্রতা, তার অন্তরে একটা অসংকোচ সরলতা। তার কাছে সুবালা এবং সুবর্ণলতা একই পর্যায়ের গুরুজন। সুবালার প্রতিও তার যেমন একটি সশ্রদ্ধ ভালোবাসা, সুবর্ণর প্রতিও তেমনি একটি সশ্রদ্ধ প্রীতি। তাই সেই খুচরো কাগজ কটা গুছিয়ে নিতে নিতে হেসে বলে, শুনে বুঝবেন বৃথা সময় নষ্ট। এটা হচ্ছে দেশের এখনকার এই পরিস্থিতি নিয়ে। মা, ভানু বলে ওঠে, আমি যাই। সুবর্ণলতা চমকে ওঠে। ভানু যে এখনো এখানেই ছিল তা খেয়ালই ছিল না। বই দেখেই পাগল হয়ে গিয়েছিল। এখন ঈষৎ চঞ্চল হয়ে বলে, কেন চলে যাবি কেন? অম্বিকা কাকার লেখা পদ্য শোন না। পদ্য সম্বন্ধে ভানু যে বিশেষ উৎসাহী, ভানুর মুখ দেখে তা মনে হল না। বলল, আমাকে ওরা দেরি করতে বারণ করেছে। কেন, তুই আবার কি রাজকার্য করে দিবি ওদের? এমনি। হঠাৎ সুবর্ণলতার ছেলের ভবিষ্যৎ চিন্তায় তৎপর হয়। লেখাপড়া তো সব শিখেই উঠেছে, কর এবার, এরপর যেতে হবে না স্কুলে। অম্বিকা হেসে ওঠে, আপনি বড় সাংঘাতিক। একে বেচারাকে জোর করে কবিতা গেলাবার প্রস্তাব, তার উপর আবার পড়ার কথা মনে পড়িয়ে দেয়া। যেতে দিন না ওকে, চলুন বরং ও বাড়ি গিয়েই পড়া যাক। আমার লাজ লজ্জার বালাই নেই, দিব্যি ছাদ ফাটাবো। অম্বিকা স্বাভাবিক বুদ্ধিতেই সুবর্ণলতার সংকোচ বোঝে, তাই ও বাড়ির কথা তোলে। কিন্তু সুবর্ণ সহসা লজ্জায় লাল হয়ে ওঠে। ছি ছি, কি মনে করল অম্বিকা ঠাকুরপো? মনে করল তো সুবর্ণ একা তার ঘরে বসতে ভয় পাচ্ছে, অস্বস্তি পাচ্ছে। ছি ছি,
সুবর্ণলতা সেই অস্বস্তিকে কাটালো। সুবর্ণলতা দৃঢ় হল, বলে উঠল, না না, আবার এখন এ বাড়ি ও বাড়ি, পড়ো তুমি। এই মুখ্যুটা, যা তুই, পিসি জিজ্ঞেস করলে বলিস আমি এখানে আছি। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ 11 পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।